আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানোর ঘোষণা। গাজীপুর সহ বিভিন্ন স্থানে 85 জন আটক। জুলাই আগস্ট গণহত্যার কয়েক মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসেই 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নির্বাচন কমিশনের রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। মাদকের অর্থ জোগাতে ছিনতাই ডাকাতি চাঁদাবাজি হচ্ছে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ। এবং আর্থ সামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতার আহ্বান। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। গাজীপুর সহ বিভিন্ন স্থানে আটক করা হয়েছে অন্তত 85 জনকে। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লায়লা নওশনের রিপোর্ট। গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনার পর শনিবার রাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করার কথাও জানান তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা। সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিষণ ভাস্কর্য যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন এই অভিযান চলবে। অভিযানে মানবাধিকার ও পরিবেশ রক্ষা করে আইন প্রয়োগ করা হবে বলে তিনি জানান। পুলিশ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। আমাদের সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। তো এই পরিস্থিতিতে কাজ করতে যে আমরা যে সমস্ত পরিকল্পনা নেই, যার অনেকগুলো চলমান রয়েছে এবং যেগুলো আগামীতে হতে যাচ্ছে, তার কিছুটা আমরা রিভিল করতে যাচ্ছি। তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে, আপনারা অলরেডি সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 9 শহীদের পরিবারকে 1 লাখ টাকা করে অনুদান দিয়েছে গাজীপুর জেলা পরিষদ। শহীদ পরিবারের বাড়িতে গিয়ে অনুদানের চেক হস্তান্তর করেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাসির বিন আলী। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার আহমেদ আলী আদনান এবং অন্যরা ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদদের পরিবারের সাথে সাক্ষাতের কর্মসূচি হিসেবে আজকে আমরা গাজীপুর জেলার শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করছি এবং ওনাদের খোঁজখবর নিচ্ছি।
সাথে সাথে জেলা পরিষদের পক্ষ থেকে 1 লাখ টাকার আমরা সহযোগিতা করছি। মূলত আমরা শহীদ পরিবার কেমন আছেন, ওনাদের অবস্থা এবং ওনাদের খোঁজখবর নিতেই আমরা আজকে এখানে এসেছি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না করতে পারলে অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে। ইসি ভবনের রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED কর্তৃক সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। তবে শুধু কয়েকজন কমিশনার আর কর্মকর্তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সিইসি বলেন, বিগত সময়ে শুধু ইসি নয়, সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করা হয়েছিল। ইসি কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে যেতে চায় না বলে সাফ জানান তিনি। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না। যাই হোক, অসুবিধা আসবে, নানাবিধ অসুবিধা আসবে, এই অসুবিধাকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। চলতি মাসে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। একই সাথে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পলাতক আছেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে দাখিল করা হবে সে সম্পর্কে জানান প্রসিকিউশন। ছিল চানখারপুলের সুজন কনস্টেবল। আপনারা জানেন পত্র ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে 1/1/2025 তারিখে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছিলেন এবং 12/1/2025 তারিখে সে ট্রাইব্যুনাল কর্তৃক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। আজকে আমরা তাকে ইন্টারোগেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটা আবেদন মঞ্জুর করেছেন। উত্তরা রামপুরা গুলশান এলাকায় হত্যার অভিযোগে 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদেশ দেন ট্রাইব্যুনাল। আমরা দিন রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। এদিকে রাজধানীর চানখারপুলের ঘটনায় কনস্টেবল সুজন হোসেনকে 12 ফেব্রুয়ারি তদন্ত সংস্থাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। মাদকের অর্থ জোগাতে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজ ও অপরাধ বিশ্লেষকরা। তারা বলেছেন, সমস্যা সমাধানে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত নজরদারি বাড়ানো প্রয়োজন। অপরাধ প্রবণতা বাড়ার পেছনে কিছু পোশাক কারখানা বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিকেও দায়ী করেন বিশেষজ্ঞরা। শাকের আদনানের রিপোর্ট। সম্প্রতি রাজধানী ঢাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় প্রায়ই চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি হচ্ছে। রাজধানীর অন্তত 18টি এলাকা এখন অপরাধ চক্রের হটস্পট। বিশেষজ্ঞরা বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ব্যবস্থা ও নজরদারিতে ঘাটতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। এমন বাস্তবতায় সীমান্ত এলাকা দিয়ে যেন মাদক আসতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, তারপরে বিদেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ একটু সংকুচিত, তারপরেও হলো যে খেটে খাওয়া মানুষের তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে তারা যা আয় করতেছে তার সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারতেছে না, যার জন্য এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। সোসাইটিতে ক্রাইম কমিটিংটা কম হবে যখন গার্ডিয়ানশিপ থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে সোসাইটিতে একটা ল্যাক অফ গার্ডিয়ানশিপ তৈরি হচ্ছে, যার কারণে আমরা দেখছি যে যারা প্রসপেক্টিভ ক্রিমিনাল রয়েছে তারা কিন্তু তাদের কাজগুলো করার জন্য আরও সুযোগ খুঁজছে। ডিএমপি বলেছে, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিপরীতে মামলা গ্রহণ করছি যেগুলো পুলিশের কাছে আসছে, এ কারণে হয়তো মামলার সংখ্যাটা আপাত দৃষ্টিতে বেশি মনে হবে। তবে আমাদের যেসব কার্যক্রম, প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষ করে, সেগুলো কিন্তু অনেক জোরদার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত ৩-৪ মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন ৭ জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। রড উৎপাদনে বিশ্বের সবচেয়ে আধুনিকতম এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি এখন বাংলাদেশে। আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড বার্ষিক ৩০ লাখ টন উৎপাদন সক্ষমতা নিয়ে বাংলাদেশের জন্য এই অর্জনের সুখবর দিলেন গ্রুপটির কর্মকর্তারা। রড উৎপাদনে গুণমান বজায় রেখে দেশের বাজারে আধিপত্য বৃদ্ধির পাশাপাশি নতুন পণ্য এনে রপ্তানির পরিকল্পনাও রয়েছে তাদের। চট্টগ্রামের সীতাকুণ্ডে কারখানাটি ঘুরে এসে রাসেল জমাদ্দারের ছবিতে রিজভি নিউজের রিপোর্ট। ২০০৯ সালে ৭০০ একর জায়গা নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড AKSML এর। বছরে ১২ লাখ টন রড উৎপাদন সক্ষমতায় দিনে দিনে যুক্ত হয়েছে ইলেকট্রনিক আর্ক ফার্নেস সহ নানা আধুনিক প্রযুক্তি। ফলে নির্মাণে ভরসা পেয়েছেন লাখো গ্রাহক। পাশেই নির্মিত নতুন রিরোলিং মিলেও উৎপাদন শুরু হয়েছে। ২টি ইউনিটে বিনিয়োগ হয়েছে প্রায় ৯৫০ কোটি টাকা। ১৮ লক্ষ টনের ক্যাপাসিটি নিয়ে আমরা সহসাই সেটা উদ্বোধন করতে যাচ্ছি। এটা ইনফ্যাক্ট কমিশনিং স্টেজের একদম লাস্ট ফেজে আমরা আছি। এটার সাথে সাথে আরও নতুন প্রোডাক্ট আপনারা পাবেন সহসাই মার্কেটে, তারও প্রস্তুতি চলছে। আবুল খায়ের প্রোডাক্ট শতভাগ বিশ্বস্ততার সাথে তৈরি করা হয় এবং যে টেকনোলজিতে তৈরি করা হয় সেই টেকনোলজিতে ভুল করার কোনো স্কোপ নাই। বাংলাদেশে এখন ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। শুধু যে রিবার করছি তাই নয়, রিবারের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অলরেডি বাজারজাত শুরু করেছি। ব্যবসার পাশাপাশি কর্মীদের কল্যাণে নিবেদিত আবুল খায়ের গ্রুপ। কয়েক হাজার কর্মী কাজ করছে, ২৪ ঘন্টা ফ্যাক্টরি চলছে। তাদের চারিদিকে সবসময় তাদের তদারকি করা এবং তাদের সুযোগ সুবিধা, তাদের স্বাস্থ্যগত দিকে আমরা খেয়াল রাখছি। আমরা তাদের পরিবারের জন্য আমাদের একটা স্কুল আছে। এই মুহূর্তে রডের চাহিদা প্রায় ৬৫ থেকে ৭৫ লাখ টন। আস্থা অর্জনের মাধ্যমে দেশি বাজারে এককভাবে ৩০ লাখ মেট্রিক টন রড যোগান দিচ্ছে প্রতিষ্ঠানটি। নিপ্পন স্টিল অর্থাৎ জাপানের সবচেয়ে বড় যে স্টিল মিলস, সেখানে উৎপাদিত রডের যে ভূমিকম্প সহনশীলতা, আবুল খায়ের স্টিল মিলসের উৎপাদিত রডের ভূমিকম্প সহনশীলতা প্রায় একই মানের। যদি তাই সত্য হয় তাহলে বাংলাদেশের একজন মানুষ হিসেবে এই অর্জন নিঃসন্দেহে গৌরবের। রিজভি নওয়াজ, চ্যানেল আই, সীতাকুণ্ড, চট্টগ্রাম। দেশের আর্থ সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পরিবেশ সহ সার্বিক সচেতনতা ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। রাজধানীতে চট্টগ্রাম সমিতি, ঢাকার মেজবান ও মিলন মেলায় প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, হুমকিতে থাকা মানব সভ্যতা রক্ষায় প্লাস্টিক সহ সব দূষণ প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়ে তিনি প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান। আলিম আল্লাজের রিপোর্ট। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আর নানা জাতিগোষ্ঠীর সম্মিলনে ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারা বহন করা চট্টগ্রাম খ্যাত প্রাচ্যের রানী হিসেবেও। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের শতবর্ষী সমাজসেবামূলক সংগঠন চট্টগ্রাম সমিতি ঢাকা ১৯৯৭ সাল থেকে সমাজসেবা, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিনের গবেষণা ও তাৎপর্যপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সমাজসেবা, শিল্প ও চিকিৎসা খাতে বিশেষ অবদানের জন্যও আরও ৪ গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে আয়োজিত মেজবান ও মিলন মেলায় সামাজিক সম্প্রীতি ও পরিবেশ বান্ধব জীবনাচারের টেকসই অগ্রগতি নিশ্চিতে জোর দেন বিশিষ্টজনরা। যে চট্টগ্রামের যে ঐতিহ্য, সংস্কৃতি এবং যেই উদ্দেশ্যে এই সংগঠনটা গঠিত হয়েছে সেটার যাতে অব্যাহত থাকে। ঐতিহ্যবাহী যে আমরা মেজবান করি, এই মেজবানকে সার্থক করার জন্য সবাই এসে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। টানে, হৃদয়ের টানে, মনের টানে বড় বাড়ির মানুষ দেখি, চিটাঙ্গের মানুষের কর্ণফুলের গন্ধ, কর্ণফুলের গ্রান, পাহাড়ের গ্রান, এবার বলে চিটাং সবাই তুমি যাই স্থান। ব্যবসা করি মানে দেশকে কোনো মানে উপকার করতে পারি, আমরা
স্কুল চালায়, ক্লিনিক চালায়, ফ্রি ক্লিনিক চালায়। দোয়া করেন যে BSRM এই দেশকে আর 100 বছর কাজ করতে পারি। রোগী চিকিৎসক সম্পর্কটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের দেশে একটা স্বাস্থ্য আন্দোলন দরকার, যাতে মানুষজন কিভাবে সুস্থ থাকতে পারেন, কিভাবে অসুস্থ না হতে হন এবং অসুস্থ হলে কিভাবে দ্রুত চিকিৎসা নিতে পারেন। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সার্বিক সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশের যে বিপর্যয় ঘটছে, যে বিপর্যয়গুলোর মধ্যে কিন্তু বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং আমাদের জল দূষণ, এই যে আমাদের যে নানা ধরনের দূষণ, এই দূষণের কারণ কিন্তু আমরাই কিন্তু করছি। এবং আমরা যা খাচ্ছি, এই মাটিতে যখন যাচ্ছে এই প্লাস্টিক, এই মাইক্রন কিন্তু আমাদের শরীরেও আসছে। প্লাস্টিকের ব্যবহার যদি না কমাই, আমাদের এই পরিবেশ প্রকৃতিকে কিন্তু এই প্লাস্টিক দুর্বিষহ করে ফেলছে। একেবারে রাতারাতি তো বন্ধ করা যাবে না, কিন্তু ব্যবহারটা কমাতে হবে। আপনারা যদি সচেতন হন, তাহলেই কিন্তু একটা বিশাল উপকার হবে বাংলাদেশের। এবং আমাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব, তখনই আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এবং এই দেশটা ভালো থাকবে। সময়ের প্রয়োজনে ইতিহাস ঐতিহ্য রক্ষা যেমন জরুরি, তেমনি নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে অভিমত সমাজবিজ্ঞানীদের। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ। শুধু 52 ফেব্রুয়ারিতেই নয়, সংবাদপত্রে মার্চ জুড়ে ছিল ভাষা আন্দোলনের খবর। সেই সাথে ছিল ভাষার জন্য জীবন দেওয়া শহীদের বীরত্ব গাথা। 1952 সালের মার্চ মাসে সংবাদপত্রে ভাষা আন্দোলনের বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল রশিদ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সংবাদপত্রের, এমন শিরোনাম ছিল 1952 সালের মার্চের প্রথম 3 দিন। সেই সাথে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নিন্দা জানানো হয়েছে চট্টগ্রামে। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করতে দাবি জানানো হয় যশোরে, নিন্দা জানানো হয় সিলেট থেকেও। মার্চের 4 থেকে 7 তারিখের সংবাদের হেডলাইন ছিল, বাংলা ভাষা বাংলা না হলে পুনরায় আন্দোলন হবে। আরেক সংবাদের শিরোনাম ছিল, ঢাকায় গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় প্রদেশব্যাপী বিক্ষোভ। অন্য আরেক সংবাদে বলা হয়, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির পেছনে পূর্ববঙ্গের জনগণের পূর্ণ সমর্থন আছে। 7 মার্চের সংবাদপত্রে বলা হয়, রাষ্ট্রভাষা কর্মপরিষদের ছাত্র ধর্মঘট প্রত্যাহার। সেদিনের সংবাদপত্রে আরও বলা হয়, গুলিবর্ষণের প্রতিবাদে সভা ও শোভাযাত্রা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী ও রংপুরে। 1952 সালের 8 মার্চ থেকে মাসব্যাপী প্রকাশিত সংবাদপত্রের শিরোনাম ছিল, ঢাকায় গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় প্রদেশব্যাপী বিক্ষোভ, যেখানে উল্লেখ করা হয় খুলনা, রাজশাহী ও কুষ্টিয়ার কথা। একই সংবাদ প্রকাশিত হয় 9 মার্চের সংবাদপত্রে, তবে এদিন ছাপানো হয় ময়মনসিংহ, জামালপুর ও বরিশালের কথা। পরের দিনের সংবাদপত্রে ছাপানো হয় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবির সমর্থন। 11 মার্চের পত্রিকায় সংবাদ ছিল ভাষা আন্দোলন সম্পর্কে ধৃত ব্যক্তিদের মুক্তিদানের অনুরোধ। মাসের পরবর্তী দিনগুলির সংবাদপত্রের শিরোনাম ছিল, ঢাকায় গুলিবর্ষণ সম্পর্কে বিভিন্ন মহল থেকে তদন্ত দাবি। মুন্সিগঞ্জ থেকে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির সংবাদও ছিল এ সময়ে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। হৃদযন্ত্রের জটিলতায় কয়েকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আব্দুর রউফ। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ 1990 থেকে 1995 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বর্তমানে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়া বিষয়ক উপদেষ্টা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফের মৃত্যুতে শোক জানিয়েছে নির্বাচন কমিশন। বিটিভির সাবেক প্রোগ্রাম ম্যানেজার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক সৈয়দ আলী হায়দার রিজভী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 81 বছর। 1967 সালে বিটিভিতে কর্মজীবন শুরু করেন তিনি। লন্ডনে উচ্চতর ডিগ্রি এবং পোল্যান্ড ফিল্ম স্কুলে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন হায়দার রিজভী। পোলিশ ভাষায় নার্সারি রাইমস এবং প্রেশিয়ান অফিসার নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলেন তিনি। 35 বছর পর দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করতেন হায়দার রিজভী। জোহরের নামাজের পর নাখালপাড়া স্পাহনি কলোনি মসজিদে তার নামাজে জানাজা হয়। কানাডার অর্থনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ীদের অবদান এবং ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন কানাডা ফেডারেল সরকারের মিনিস্টার ফর স্মল বিজনেস রিচি ডেলভেজ। তিনি বলেছেন, টরন্টো সহ বিভিন্ন স্থানে বাংলাদেশি কমিউনিটি ব্যবসা বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে অভিহিত করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকিতে ক্ষুদ্র ব্যবসায় যাতে কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। তিনি ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণে ট্রুডো সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। কানাডা এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে গঠিত কানাডা বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টার ইনকের আয়োজনে কেনেডি রোডের ঘরোয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় ফেডারেল মন্ত্রী এসব কথা বলেন। ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 27 বছর পর দিল্লি শাসনের সুযোগ পাচ্ছে দলটি। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনে 70 আসনের মধ্যে 48টিতে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে বর্তমান শাসক দল আম আদমি পার্টি পেয়েছে 22টি আসন। দেশটির বিরোধী দল কংগ্রেস দিল্লির বিধানসভায় কোনো আসন পায়নি। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 36 আসন, সেখানে বিজেপি পেয়েছে 48টি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। বিজেপির এই জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে অভিহিত করেছেন তিনি। দিল্লিতে মুসলিম অধ্যুষিত 7টি আসনের 4টিতেই বিজেপি জয়ী হয়েছে। নিজ আসন নিউ দিল্লিতে হেরে গেছেন আম আদমি পার্টির নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ আসনে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রবেশ ভার্মা। পরাজয় মেনে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। अच्छे स्कूल बनाने के लिए, अच्छे मोहल्ला क्लिनिक बनाने के लिए 2020 সালের নির্বাচনে আম আদমি পার্টি 62 আসনে জয় পেয়ে সরকার গঠন করে। এর আগে 2015 সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও 67 আসনে জয় পেয়েছিল কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারে বলেছেন, চিন্তাভাবনায় শুদ্ধতার বদলে অরবিন্দ কেজরিওয়াল ধন দৌলতের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। আমার কথা তার মনে থাকেনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। সবুজে ভরে উঠেছে তিস্তা নদীর বুক। প্রতি বছর চরাঞ্চল থেকে 3.5 কোটি টাকার ফসল উৎপাদন হওয়ায় সমৃদ্ধ হচ্ছে রংপুরের কৃষি অর্থনীতি। চরাঞ্চলে ফসল আবাদ বাড়ায় কৃষকদের আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া সহ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। ঠাকুরগাঁওয়ের প্রাচীনতম ও সুবিশাল রামরাই দিঘি যেন পরিযায়ী পাখিদের অভয়ারণ্য।
প্রায় 2 যুগ ধরে নানা প্রজাতির পাখির দেখা মেলে দিঘিতে। পাখির কলকাকলিতে মুখর আশপাশের প্রাণ প্রকৃতি। ঐতিহাসিক রামরাই বিলের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে পরিযায়ী এসব পাখি। এবার অন্যান্য সংবাদ। দেশ বর্তমানে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ থেকে শেখ হাসিনা পালাতে পেরেছেন, কিন্তু যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা পালাতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, 6 মাস পরে এসে কেন 32 নম্বর ভাঙার চেতনা আসলো? রাষ্ট্র সংস্কারের জন্য এত কমিশন দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। একজন তো পালাইছে কাপড় পরে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরে পালানোর সুযোগ পাবে বলে মনে হয়। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানোর ঘোষণা। গাজীপুর সহ বিভিন্ন স্থানে 85 জন আটক। জুলাই আগস্ট গণহত্যার কয়েক মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসেই 2 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নির্বাচন কমিশনের রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে আবারও প্রশ্নবিদ্ধ ভোটের আশঙ্কা। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা চাইলেন সিইসি। মাদকের অর্থ জোগাতে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি হচ্ছে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ। এবং আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতার আহ্বান। চট্টগ্রাম সমিতির ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্ব আরোপ। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।